হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 22.1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন আছে এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো পাশের স্ক্রিনে তোমরা 22.1-এর স্ক্রিনশট দেখতে পাচ্ছ। তোমাদের যদি অসুবিধা হয় পাশে তোমরা বইটা খুলে রাখতে পারো। দেখো প্রথম কয়েকটা ছবি দেওয়া আছে। কি বলেছে যে নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পরভাবে লম্ব আছে লেখার চেষ্টা করি। দেখো পরস্পরভাবে লম্বভাবে, দেখো এর ছবিটা কি আছে, একের এর ছবিটা আছে আমাদের দুটো এই রকম সরলরেখা। তাহলে এরা কি পরস্পর লম্ব আছে? লম্ব মানে কি? পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে এটা তো পরস্পরের লম্ব নেই, এটা লম্বভাবে নেই। কি লম্বভাবে নেই। দেখো বিয়ের ছবিটা কীরকম আছে? বিয়ের ছবিটা আছে আমাদের এইভাবে, এইরকম এবং এরকম। এটা কিন্তু আমাদের লম্বভাবে আছে, পরস্পরের সঙ্গে কিভাবে আছে? লম্বভাবে আছে। তাহলে কিভাবে লিখব না লম্বভাবে আছে। আচ্ছা, আর সি এর ছবিটা কীরকম আছে? সি এর ছবিটা এই একই ছবি আছে, শুধু এদিকটা একটু ছোট আছে। সে হোক, আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের এই মাঝের কোণটা 90 ডিগ্রি হলেই কিন্তু আমরা কি বলবো? লম্বভাবে আছে। অর্থাৎ কীভাবে আছে? লম্বভাবে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। লম্ব মানে কি? লম্বভাবে থাকা। লম্বভাবে থাকা কখন? কি মানে একটা সরলরেখা আর দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে দিয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখন এই সরলরেখা দুটোকে কি বলা হবে? না লম্বভাবে আছে। এবার এটাকে তুমি যদি একটু ঘুরিয়ে দাও, দেখো এই ছবিটা পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এইগুলো লম্বভাবে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা দুয়ের দাগেরগুলো দেখব। দুয়ের দাগের কি বলেছে? বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। তাহলে দুয়ের দাগের এ যদি বলা হয়, তাহলে ঘড়ির 3টে বাজলে কীভাবে হয়? না বড় কাঁটাটা এইভাবে থাকে, ছোটো কাঁটাটা এইভাবে থাকে, বড় কাঁটাটা আর ছোটো কাঁটাটা কিসে থাকে? বড় কাঁটাটা আমাদের 12তে থাকে, আর ছোটো কাঁটাটা কিসে থাকে? 3-এ থাকে। তাহলে কি দুটো কাঁটা পরস্পরের মধ্যে কি 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন আছে। তাহলে আমরা লিখব লম্বভাবে থাকে। কীভাবে থাকে? না লম্বভাবে থাকে। তাহলে এটা হয়ে গেল আমার এ এর অ্যান্সার। বি এর অ্যান্সারটা কী হবে? দেখো বি এ কী আছে? পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশভাবে আছে। দেখো এটা হচ্ছে ভূমি, এখানে ল্যাম্পপোস্টটা আছে। এই ল্যাম্পপোস্ট মাথায় কি আছে? মাথায় ল্যাম্প আছে, মাথায় ল্যাম্প আছে। এই যে ল্যাম্পপোস্টটা তাহলে কি আছে? ভূমির সাথে আমাকে দেখো 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটাও কি লম্বভাবে আছে। তাহলে কি হবে? না লম্বভাবে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে 3-এরটা কি বলছে? আমি আমার দেখা দুটো জিনিসের নাম লিখি যারা পরস্পরভাবে লম্বভাবে আছে। দেখো পরস্পরের লম্বভাবে যদি বলতে চাই তাহলে কি আছে? দেখো তোমাদের টেবিল আছে, টেবিলের পা মনে করো বা টুলের পা, আর তার সঙ্গে টুলের যে তারটা, অর্থাৎ এই যে ওপরটা, টুলের ওপর এবং টুলের পা, এটা কি পরস্পরের লম্বভাবে থাকে। তাহলে কি লিখব? টুলের বা টেবিলের, যাই লেখো তুমি, টেবিলের উপরিতলের সাথে কি না টুলের পা লম্বভাবে আছে, লম্বভাবে আছে। দেখো বি যদি বলা হয়, আর এই যে ল্যাম্প পোস্টের উদাহরণ বললাম, ল্যাম্প পোস্টগুলো, ল্যাম্প পোস্ট ভূমির সাথে লম্বভাবে আছে, ভূমির সাথে লম্বভাবে আছে। এছাড়াও তোমরা আরও জিনিস ভাববে এবং লেখার চেষ্টা করবে। আচ্ছা দেখো এরপরে আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার তোমাদের 4-এর দাগের একটা ছবি আঁকতে বলা আছে। কি বলেছে? এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই এবি সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু নিলাম যাতে ও এ = 1 সেমি আর ওবি 3 সেমি। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের ওপর সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব অঙ্কন করি। দেখো তাহলে আমরা একটা এবি সরলরেখাংশ আঁকি প্রথমে।
তাহলে প্রথমে আমরা কি করব না এবি সরলরেখাংশ আঁকবো। দেখো 4 সেন্টিমিটার, মনে করো এইটা আমাদের 4 সেন্টিমিটার সরলরেখাংশ। তোমরা 1 থেকে 4 পর্যন্ত নেবে, 1 থেকে 4 পর্যন্ত নিয়ে একটা এবি সরলরেখাংশ আঁকবে এইরকমভাবে। এটা কত? এটা হচ্ছে আমাদের এবি সরলরেখাংশ। এবার বলছে এর উপরে একটা ও বিন্দু নিই যাতে আমাদের কি হয় না ও এ 1 সেন্টিমিটার হয়। তাহলে এখানে তোমরা 1 সেন্টিমিটার মাপবে, একদিক থেকে 1 সেন্টিমিটার মেপে এখানে একটা বিন্দু নেবে। এটা হচ্ছে ও পয়েন্ট হবে। এটা কি হবে না ও পয়েন্ট। অর্থাৎ এটা যদি এ হয় এটা হবে ও আর এটা হবে বি। অর্থাৎ ও এ কত হবে 1 সেন্টিমিটার আর ও বি কত হয়ে যাবে 3 সেন্টিমিটার। এইবার কি বলেছে? এইবার বলেছে ও বিন্দুতে এবি সরলরেখার উপর একটা লম্ব সেট স্কোয়ারের সাহায্যে আঁকি। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে গেলে কী তো প্রয়োজন আমাদের এই সেট স্কোয়ারের প্রয়োজন। এই সেট স্কোয়ারের সাহায্যে আমরা কিভাবে লম্ব আঁকবো? দেখো লম্ব মানে কত? 90 ডিগ্রি কোণ। একটা সেট স্কোয়ারকে আমরা এইভাবে সেট করব, এই দাগ বরাবর, এই দাগ বরাবর আমরা এইভাবে কিন্তু সেট করব। আর একটা এই যে সেট স্কোয়ারটা আছে এটাতে কি আছে? এই কোণগুলো দুটোরই 90 ডিগ্রি করে হয়। তাহলে এই বিন্দুতে এই সেট স্কোয়ারটাকে আমরা এইভাবে বসাবো। এইভাবে বসানোর পর আমরা এটাকে কি করব? এই বিন্দু থেকে আমরা একটা দাগ কেটে দেবো। দেখো এই বিন্দু থেকে আমরা একটা লম্বা সোজা দাগ কেটে দেবো এবং খানিক দূর নিয়ে গিয়ে এটাকে নাম দেবো ও এম। তাহলে এটা হয়ে গেল কি যে ও এম লম্ব হলো এবি সরলরেখার ওপর। এবি সরলরেখা কত না 4 সেন্টিমিটার, 4 সেমি। তাহলে আমরা কি লিখব না এবি সরলরেখার উপর ও এম লম্ব টানা হলো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি না ও এম এটা হচ্ছে লম্বর চিহ্ন, লম্ব এবি, এইভাবে আমরা কিন্তু আঁকতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এর অঙ্কটা দেখব। 5-এর অঙ্কটা বলেছে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই পি কিউ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ রেখাংশের উপর ও এম লম্ব আঁকলাম। দেখো তাহলে 5-এরটা আমরা কি করব? আমরা প্রথমে একটা 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকব। দেখো 4 সেমি তোমরা আঁকবে, আমি এখানে 4 সেমি আঁকলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি একটু বড়ই সরলরেখা আঁকছি। দেখো এইভাবে তোমরা আঁকবে 4 সেমি সরলরেখা। 4 সেমি সরলরেখা কি বলেছে না পি কিউ, কি না পি কিউ সরলরেখা। এর ওপরে কি বলেছে? এর ওপরে আমাদের ও একটি বিন্দু নেব। আমরা যে কোনো একটা বিন্দু এখানে ও নিলাম। এই ও বিন্দুর ওপরে পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের কিন্তু লম্ব আঁকতে হবে। এবারে কিন্তু আর সেট স্কোয়ারের সাহায্যে নয়। তাহলে দেখো কিভাবে আঁকবো। আমরা এইভাবে যে কম্পাসটা নিয়ে এই ও বিন্দুতে আমরা কাঁটাটা বসাবো। কাঁটাটা বসিয়ে একটা নির্দিষ্ট বৃত্তচাপ আমরা নেব। সেই বৃত্তচাপটাকে কিন্তু আমরা কমাবো না, একই মাপ থাকবে। এইভাবে আমরা একটা বৃত্তচাপকে আঁকবো। এইভাবে আমরা আঁকবো। এবার এই মাপ না কমিয়ে এই পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে কাঁটাটাকে বসিয়ে আমরা এই বৃত্তচাপটাকে কাটবো। এইভাবে একটা এইভাবে কাটবো, আর একবার এইখানে যে কাটিং পয়েন্টটা পেলাম সেখানে বসিয়ে এই দিকে কাটবো, আর একটা ওপরে এইরকম চাপ দেব। এরপরে এইখানে যে কাটিং পয়েন্টটা হয়েছে এখানে বসিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা দেখো মাপ যেন না কমে বাড়ে, এখানে বসিয়ে আমরা এই ওপরটাতে আরেকটা এরকম বৃত্তচাপ কাটবো। এরপরে আমরা এই যে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করব। এভাবে আমরা যোগ করব। দেখো এই হলো আমাদের কি লম্ব। তাহলে এটা কি লম্বর নাম দিতে বলা হয়েছিল? এটার লম্বর নাম দিতে বলা হয়েছিল আমাদের ও এম। তাহলে এখানে নাম হবে আমার এম। তাহলে আমরা কি লিখব না পি কিউ সরলরেখার ওপর পি কিউ সরল রেখার উপর ও বিন্দুতে
এমও বা OM লম্ব আঁকা হলো অর্থাৎ আমরা কিভাবে লিখব না এমও লম্ব PQ। তোমরা এইভাবে কিন্তু ছবিটা আঁকবে। দেখো আমার বোর্ডেতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু বেঁকে ছুটে কিন্তু যেতে পারে। এই প্রসেস ফলো করবে, তোমাদের খাতায় কিন্তু একদম অ্যাকিউরেট ছবি আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পজ করে করে ভিডিওটাকে একটা করে স্টেপ হবে, তোমরা পজ করবে এবং একটা একটা করে স্টেপ তোমরা করে করে এই ছবিগুলোকে কিন্তু আঁকবে। দেখো এবার আমরা 6এরটা দেখব। 6এর দাগের ছবিটা কি বলেছে, বলছি XY একটি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই XY সরলরেখাংশের বাইরে একটি বিন্দু P নিলাম। সেট স্কোয়ারের সাহায্যে P বিন্দু থেকে XY সরলরেখার ওপর PL লম্ব আঁকি। তাহলে XY একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমাদের রেখাংশ নিতে বলেছে। তাহলে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে, দেখো 5 সেন্টিমিটার নিলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি একটু বড় নিচ্ছি 5 সেন্টিমিটারের থেকে। দেখো এই মনে করো আমাদের 5 সেন্টিমিটারের XY সরলরেখা। কি সরলরেখা এটা না, এটা হচ্ছে XY সরলরেখা। এটা কত 5 সেমি। এবার কি বলেছে 5 সেমি সরলরেখার ওপরে মানে বাইরে, সরলরেখার বাইরে P একটা বিন্দু নিলাম, মানে র্যান্ডামলি আমি একটা বিন্দু এখানে P নিলাম। এই P বিন্দু দিয়ে XY এর ওপরে আমাদের কি করতে হবে, লম্ব টানতে হবে। কার মাধ্যমে, আমাদের সেট স্কোয়ারের মাধ্যমে। তাহলে আমাদের কি লাগবে, সেট স্কোয়ার। দেখো এই হলো আমাদের সেট স্কোয়ার। এবার সেট স্কোয়ার ইউজ করে আমরা কিভাবে আঁকবো, দেখো একটা সেট স্কোয়ারকে আমরা এই সরলরেখা বরাবর কিন্তু বসাবো। এই সরলরেখার ওপর দিয়ে এইভাবে আমরা বসাবো, একদম সরলরেখায় ছাঁটিয়ে। আর একটা কী করবো, আর একটা সরলরেখা সেট স্কোয়ারকে আমরা এইভাবে বসাবো যেন P বিন্দুটা একদম সেট স্কোয়ারের গায়ে লেগে থাকে। দিয়ে এইখান থেকে আমরা কি করব, এটাকে আমরা যোগ করে দেবো। এটাকে আমরা কি করব না, এটাকে আমরা যোগ করে দেব এইভাবে। দেখো তাহলেই কি হয়ে গেল, আমাদের লম্ব তৈরি হয়ে গেল। কি লম্ব বলেছে, লম্বর নামটা কি বলেছে, লম্বর নাম বলেছে আমাদের PL লম্ব আঁকি। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের L বিন্দু। তাহলে আমরা কি লিখব যে XY 5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশের বাইরে অবস্থিত একটি বিন্দু P থেকে XY এর ওপর PL লম্ব টানা হলো। অর্থাৎ কি হবে, PL লম্ব XY। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সেটাও বুঝতে পেরেছো। দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এরটা দেখব। 7এরটা কি বলেছে, AB একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। এই AB সরলরেখাংশের ওপর একটি বিন্দু P নিলাম যাতে AP 3 সেন্টিমিটার ও PB 5 সেন্টিমিটার হয়। দেখো তাহলে প্রথমে আমরা কি করব, AB 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা আমরা আঁকবো। মনে করো এইখান থেকে এইটা আমার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা। তাহলে এটা হলো আমাদের 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা। এবার কি বলেছে, এখান থেকে সরলরেখার ওপর P একটা বিন্দু নিলাম যাতে AP 3 হয়। তাহলে এইটা মনে করো আমাদের P বিন্দু এইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের P বিন্দু। তাহলে এটা হচ্ছে AB সরলরেখা আর এখানে হচ্ছে আমাদের একটা P বিন্দু। এবার এই P বিন্দুর ওপরে কি স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের কি করতে হবে, লম্ব আঁকতে হবে। তার জন্য আমাদের দরকার পেন্সিল কম্পাস। দেখো পেন্সিল কম্পাস নিয়ে আমরা একটা নির্দিষ্ট মাপের বৃত্তচাপ নেব। দেখো এইভাবে। দেখো এইখানে বসিয়ে আমরা এইভাবে একটা বৃত্তচাপ ড্র করব। এইভাবে। এবার কি করব,
এইখানে বসিয়ে আমরা বৃত্তচাপ কিন্তু কমাবো না, মাপ কিন্তু আমরা কমাবো না। এইখানে বসিয়ে আমরা এইখানে একবার কাটবো এবং এখানে বসিয়ে আমরা এইখানে আরেকবার কাটবো এবং ওপরে আরেকবার কাটবো এবং এইখানে যে পয়েন্টটা পেলাম, এইখানে পয়েন্টটা বেরিয়ে এই বৃত্তচাপটাকে আমরা কাটবো। তার ফলে যে পয়েন্টটা আমাদের এলো, এই দুটোকে আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে দেব। দেখো তাহলে কি হবে, তাহলেই আমাদের পি বিন্দুর ওপরে একটা কিন্তু লম্ব হয়ে যাবে। তাহলে আমরা কি নাম দিতে বলেছে লম্বটার, পি এল লম্ব। তাহলে এটাকে আমরা এল নাম দেবো। তাহলে আমরা কি করব, দেখো এবি টোটালটা কত ছিল, টোটালটা ছিল আমাদের 8 সেমি। এপি কত না 3 সেমি আর পিএ কত 5 সেমি, 5 সেমি। তাহলে আমরা কি লিখব যে 8 সেমি দৈর্ঘ্যের এবি সরলরেখা উপর এপি সমান 3 সেমি নিয়ে পি বিন্দুতে পিএল লম্ব টানা হলো। অর্থাৎ কি লিখব না, পিএল লম্ব এবি। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ পজ করে করে কিন্তু করে যাবে এই প্রসেস, অথবা তোমার যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে এঁকে নাও। দেখো এবার আমরা 8এরটা দেখব। কি বলছে, একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই সরলরেখাংশের বাইরে বিন্দু কে নি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি সরলরেখাংশের ওপর কে এল লম্ব অঙ্কন করি। বেশ, তাহলে আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা রেখা আগে কেটে নিই। দেখো 6 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা আমরা আগে আঁকি। মনে করো এইটা আমাদের 6 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি করব, এইভাবে যোগ করব। তোমরা পেন্সিলের সাহায্যে, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার দীর্ঘ একটা সরলরেখা আঁকবে। সেই সরলরেখার নাম কি দিতে বলেছে, 8এর দাগে আমাদের এবি, এটা হচ্ছে 8এর দাগ, 8এর দাগে না এবি। তাহলে এটা কত, 6 সেমি। এটা হচ্ছে আমাদের 6 সেমি দীর্ঘ সরলরেখা। এর বাইরে কি বলেছে, একটা বিন্দু বাইরে, এর মধ্যে নয় কিন্তু, বাইরে র্যান্ডামলি একটা বিন্দু নাও তুমি এইভাবে, এটা হচ্ছে কে বিন্দু। এই কে বিন্দু থেকে এবি সরলরেখার ওপর লম্ব টানতে হবে। কিভাবে টানবো দেখো, এই কে বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ নেব এইভাবে, যেটা এই সরলরেখাকে এইখানটা বাইরে যাবে কিন্তু পুরো সরলরেখাকে যেন ছেদ করে, পুরো সরলরেখাটাকে যেন এইভাবে ছেদ করে। দেখো দিয়ে আমরা কি করব, দিয়ে আমরা এইভাবে আমরা একটা বৃত্তচাপ কিন্তু নেব। এইভাবে একটা বৃত্তচাপ আমরা নেব। এইবার এই বৃত্তচাপটা এই সরলরেখার দুই দিকে যে ছেদ করেছে সেইগুলোতে আমরা কম্পাসটাকে বসাবো, আর এর হাফের থেকে বেশি আমরা মাপ নেব। এই যে পুরোটাও নিতে পারি, বা হাফের থেকে বেশি নিলেই হবে, হাফের থেকে কম যেন না হয়। এইখানে বসিয়ে কি করব না, এর নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো এবং একই মাপ রেখে এইখানে বসিয়ে কি করব না, এই দিকে একটা আমি বৃত্তচাপ অঙ্কন করব। দিয়ে এই কে বিন্দু আর এই পয়েন্টটাকে আমরা কি করব, যোগ করে দেবো স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে আমরা কে বিন্দু এবং এই পয়েন্টটাকে কি করব না, যোগ করে দেবো এইভাবে। তাহলে দেখো যে রেখাটা আমি পেলাম, এটা এবিকে কি করবে, লম্বভাবে কিন্তু ছেদ করবে। তাহলে এইটার নাম কি দিতে বলেছে, এটার নাম বলেছে কে এল। তাহলে এটা হবে আমাদের এল। তাহলে আমরা কি লিখব না, এবি অর্থাৎ এটা কত সেন্টিমিটার ছিল, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে লিখব 6 সেমি দীর্ঘ বা দৈর্ঘ্যের এবি সরলরেখা
এবি সরল রেখার বাইরে উপস্থিত, বাইরে একটি বিন্দু, কি বিন্দুটার নাম কি? কে। কে থেকে কে এল লম্ব টানা হলো। অর্থাৎ আমরা কি লিখতে পারি? কে এল লম্ব এবি। আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু এঁকে দেখো। এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখব। কি বলেছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি থেকে যথাক্রমে বিসি, এসি ও এবি বাহুর ওপর 3টি লম্ব এপি, বিকিউ আর সিআর আঁকি। দেখি এপি ও সরলরেখা 3টি সমবিন্দু কিনা। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমে কি করব না এবিসি ত্রিভুজ অঙ্কন করব। দেখো আমরা এইভাবে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করব। এই হলো আমাদের এবিসি ত্রিভুজ, কি এ, বি আর সি। এবার বলেছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর কি করতে হবে? লম্ব আঁকতে হবে। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব এবং সি বিন্দু থেকে এবি বাহুর ওপর আমাকে লম্ব টানতে হবে। দেখো এ বিন্দুকে আমরা এইভাবে নিয়ে, দেখো এইভাবে আমরা একটা বৃত্তচাপ নেব। এবার কি করব? এই যে দৈর্ঘ্যটা পেলাম এর অর্ধেকের বেশি আমরা মাপ নেব এবং এই নিচে একটা বৃত্তচাপ কাটব এবং এই দিকে বসাবো এবং এই বৃত্তচাপটাকে আমরা কাট করব এইভাবে। এবার আমরা এ বিন্দু এবং এই বিন্দুটাকে যোগ করব। দেখো এইভাবে। তাহলে আমরা কি করলাম না বিসি বাহুর ওপরে এ বিন্দু থেকে লম্ব টানলাম। এরপর আমরা বি বিন্দু থেকে এসির ওপরে কি করব না লম্ব টানবো। তার জন্য কি করতে হবে আমাদের? দেখো বি বিন্দুতে বসাবো, এইভাবে আমরা একটা বৃত্তচাপ নেব। এরপরে কি করব না এইখানে বসাবো, এইটার আর্ধেকের বেশি আমরা মাপ নেব, দিয়ে কি করব এই দিকে আমরা একটা বৃত্তচাপ কাটব আর এইখানে বসাবো এবং এই দিকে আমরা একটা বৃত্তচাপ আঁকব। দিয়ে এবার বি এবং এইটাকে আমরা যুক্ত করব। দেখো এইভাবে। তাহলে এটা হয়ে গেল কি না বি বিন্দু থেকে আমাদের এসি বাহুর ওপরে অঙ্কিত লম্ব। এবার সি বিন্দু দিয়ে আমরা এবি বাহুর ওপরে লম্ব টানব। দেখো এই হলো আমাদের সি বিন্দুতে আমরা এইভাবে বসাবো। এইভাবে আমরা একটা বৃত্তচাপ নিলাম। এবার এইটার আর্ধেকের বেশি আমরা মাপ নেব। আর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই দিকে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই একই মাপ রেখে এইটাতে বসিয়ে আমরা এটাকে কাটবো। এবার কি করব এই বিন্দুটা সি বিন্দুটাকে আমরা যোগ করব।
দেখো এইরকম আমরা একটা সরলরেখা পেলাম। তাহলে দেখো তিনটে সমদ্বিখণ্ডক কিন্তু আমরা তিনটে লম্ব আমরা আঁকলাম এবং লম্ব তিনটে কি হলো, লম্ব তিনটে দেখো একদম সমবিন্দু কিন্তু হলো, একই বিন্দু দিয়ে কিন্তু তিনটে আমাদের গেল। এবার নাম দিয়ে দেবো আমরা, মনে করো এখানে নাম দেবো এক্স ওয়াই জেড, আর এখানে নাম দেবো এ ডি ই, আর এটার নাম দেবো আমরা এফ। তাহলে আমরা কি লিখব না, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব টানা হলো, এডি লম্ব টানা হলো। আর কি না, বি বিন্দু থেকে কার ওপর লম্ব টানা হলো না, এসি এর ওপর কি লম্ব না, বিই লম্ব টানা হলো। আর সি বিন্দু থেকে কার ওপরে না, এবি এর উপরে কি না, সিএফ লম্ব টানা হলো। আর লম্ব তিনটি কি হলো, সমবিন্দু, এটার আমরা নাম দিলাম ও। তাহলে লিখব যে সিএফ এডি বি সমবিন্দু যারা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটাকে কিভাবে আঁকবে। স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো তোমরা ভিডিও পজ করে একটু করে দেখো এবং স্টেপ বাই স্টেপ যেভাবে যেভাবে বৃত্তচাপ কেটেছি ভিডিওটাকে সরিয়ে নিয়ে গিয়ে তোমরা দেখে নিজেরা হাতায় করে নাও। আর যদি বুঝতে পারো তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু এঁকে নাও। দেখো এবার আমরা 10এরটা দেখবো। তো 10এরটা কি বলা আছে, বলছে সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি 90 ডিগ্রি। আচ্ছা, বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপরে একটি লম্ব আঁকি। বেশ, আগে এইটুকুই করি। তাহলে আমরা সেট স্কোয়ারের সাহায্যে কি করব, আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো এইটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো তাহলে এইটাকে যদি আমরা এঁকে দিই তাহলে দেখো এইভাবে সেট স্কোয়ারের সাহায্যে তোমরা সেট স্কোয়ারটা বসিয়ে এইভাবে তোমরা এঁকে নাও। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, যার কোনটা সমকোণ বলেছে, যার বলেছে আমাদের কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা নাম দেবো এ বি সি। দেখো বি কোণটা কত, 90 ডিগ্রি। এবার এটাকে কি করতে বলেছে না, আমাদের বি বিন্দু থেকে অতিভুজ কোণটা এসি, এই এসির ওপরে কি করব আমরা লম্ব আঁকবো। কিভাবে আঁকবো দেখো, আমরা বি বিন্দুতে এটা বসাবো এবং এইখান থেকে আমরা এইভাবে একটা চাপ কাটব। এরপরে কি হবে, এরপরে আমাদের এখান থেকে এর হাফ দৈর্ঘ্য নেব, হাফের বেশি নেব, দিয়ে কী করবো এখানে একটা চাপ কাটব। এবং এখানে বসাবো, এই একই চাপ থাকবে, চাপের দৈর্ঘ্য আমরা বাড়াবো না কমাবো না, এখান থেকে একটা দাগ আমরা কাটবো। আচ্ছা, এখানটা কাট হলো না, তাহলে এটাকে আরেকটু নিচের দিকে বাড়াতে হবে এইভাবে। তাহলে এই যে আমরা পয়েন্টটা পেলাম, এটাকে আমরা বি এর সাথে কি করব, যোগ করে দেবো।
এইভাবে। তাহলে এটা হয়ে গেল দেখো বি বিন্দু থেকে আমাদের এসি বাহুর ওপরে লম্ব। এটার নাম দিয়ে দাও এক্স আর এটার নাম দিয়ে দাও ডি। দেখো এবার কি বলেছে, এবার বলা আছে যে ত্রিভুজের এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হয়েছে, কোনো বিন্দুতে মিলিত হয়েছে কিনা দেখি এবং কোন বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুর নাম লিখি। দেখো এ বিন্দু থেকে যদি আমি বিসি বাহুর ওপর লম্বটা নিই, দেখো এই কোণটা কত, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে অলরেডি এবি লম্ব বিসি, অর্থাৎ এই বাহুটা এর ওপর লম্ব আর এই বাহুটা এর ওপর লম্ব, অর্থাৎ লম্ব আঁকলে আমার এই রেখাটাই আসবে আর এই রেখাটাই আসবে। তাহলে দেখো তিনটে আমাদের লম্বগুলো কোথায় হয়েছে না, এই যে সমকৌণিক বিন্দুটা আছে এই সমকৌণিক বিন্দুতেই কিন্তু মিলিত হয়েছে। তাহলে আমরা কি লিখব, যে দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এর বি বিন্দু থেকে এসি বাহুর ওপর কি না বিডি লম্ব টানা হলো, বিডি লম্ব টানা হলো। তিনটি লম্ব কি কি না বিডি একটা হবে এবি, দেখো এবি ইটসেলফ একটা লম্ব আর বিসি একটা লম্ব। বিসি সমবিন্দু, এরা পরস্পর সমকৌণিক বিন্দু অর্থাৎ বি বিন্দুতে মিলিত হয়েছে, বি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এটা আঁকলাম। তোমরা আচ্ছা এটা ছিল আমাদের কত দাগের অঙ্ক, এটা ছিল আমাদের 10-এর দাগের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু এঁকে নাও। দেখো এবার আমরা 11টা দেখবো। বলছে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। দেখো একটা সরলরেখা থেকে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপরে একটাই কিন্তু লম্ব অঙ্কন করা যায়, বা একটা সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে, অথবা মনে করো সরলরেখার ওপরে মানে সরলরেখার ওপরে এইভাবে অবস্থিত একটা বিন্দু, এখান থেকে কিন্তু একটাই আমাদের লম্ব অঙ্কন করা যাবে। যদি আমি এরকম করি তাহলে কিন্তু এটা লম্ব হবে না, এটা 90 ডিগ্রি কোণ হবে না। লম্ব হতে গেলে কি না 90 ডিগ্রি কোণ হতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ এরকম সরলরেখা কতগুলো পাবো আমরা একটা বিন্দুতে আমরা একটাই পাবো। তাহলে 11-এর উত্তর হবে একটি। দেখো 12টা কি বলেছে, 12টা বলেছে একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার ওপর ড্যাশটি একটি বা একটির বেশি লম্ব অঙ্কন করা যায়। কি হবে এটাও দেখো, এইটা মনে করো বাইরের এটা বিন্দু পি বিন্দু, এবি সরলরেখার ওপরে কিন্তু একটাই লম্ব অঙ্কন করা যাবে। এছাড়া তুমি যে রেখাগুলো টানবে সেগুলো কিন্তু একটাও লম্ব হবে না, অর্থাৎ 90 ডিগ্রি কোণ কিন্তু একটারও হবে না। তাই কি হবে, এটারও অ্যান্সার হবে একটি। আশা করি তোমরা 11 এবং 12 বুঝতে পেরেছো। দেখো 13-এর দাগেরটা কি বলেছে, বলছে একটি সরলরেখাংশ, আচ্ছা আবার একটা ছবি দিয়েছে। 13-এর দাগেরটা কি বলেছে না একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি, ওই সরলরেখাংশের ওপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটিতে এবি সরলরেখাংশের ওপর যথাক্রমে দুটি লম্ব পিএম ও কিউএন আঁকি। বেশ, তাহলে আমরা একটা এবি সরলরেখা নিই এবং এর ওপর যে কোনো দুটি বিন্দু নিই আমি। দেখো এই মনে করো আমার এবি সরলরেখা, আমার কি সরলরেখা, এটা এবি সরলরেখা আছে। এটা হচ্ছে 13-এর দাগের অঙ্ক, 13-এর দাগের অঙ্ক এবি সরলরেখা। এর ওপর কি হবে আমাদের পি ও কিউ দুটো যে কোনো বিন্দু র্যান্ডামলি, মনে করো এখানে আমার পি আর এখানে আমার কিউ, দুটো বিন্দু আমি নিলাম। এই দুটো বিন্দুতে কি করতে হবে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। দেখো লম্ব অঙ্কন কোন পদ্ধতিতে করবে এটা কিন্তু বলে দেওয়া নেই, তোমরা চাইলে সেট স্কোয়ারের মাধ্যমেও করতে পারো, তোমরা চাইলে পেন্সিল কম্পাসের মাধ্যমেও কিন্তু করতে পারো। দেখো আমি এখানে সেট স্কোয়ারের সাহায্যে কিন্তু লম্বটা আঁকবো, কারণ আমার সেট স্কোয়ার দিয়ে সুবিধা হয় বোর্ডে করতে। তোমরা চাইলে পেন্সিল কম্পাস দিয়েও কিন্তু করতে পারো, যে নিয়মটা প্রথমে আমি শিখিয়েছি চ্যাপ্টারের প্রথমে সেই নিয়মের মাধ্যমে। দেখো এইভাবে আমরা কি করব, এই বিন্দুটাতে এইভাবে আমরা এটাকে যুক্ত করব
এবং এটাকে কি করব আমরা এইভাবে উপর দিকে দাগ কেটে দেবো এইভাবে। তাহলে এইটা একটা লম্ব হয়ে গেল। এবার কি করব, এটাকে সরিয়ে নিয়ে আসবো, সরিয়ে নিয়ে এসে আমরা কিউ বিন্দুতে এইভাবে বসাবো। কিউ বিন্দুতে বসানোর পর কি হবে না, আমরা এরকম আবার একটা সোজা করে দাগ কাটবো। তাহলে দেখো দুটো লম্ব কিন্তু পি বিন্দু এবং কিউ বিন্দুতে আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই দুটোর নাম কি বলেছে, সরলরেখাংশ যথাক্রমে পিএম এবং কিউএম। পিএম তাহলে এটার নাম হচ্ছে পিএম, আর কিউএন আমরা আঁকলাম। তাহলে এই সরলরেখা দুটি পরস্পর ছেদি না সমান্তরাল দেখাবো। এই সরলরেখা দুটো আমরা দেখে কি বুঝতে পারছি, এই সরলরেখা দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা কি লিখব যে এবি সরলরেখার উপর পি ও কিউ বিন্দুতে পিএম ও কিউএন লম্ব টানা হলো, লম্ব টানা হলো। এই লম্ব দুটি অর্থাৎ কে না আমাদের পিএম ও কিউএন পরস্পরের কি না সমান্তরাল, পরস্পরের সমান্তরাল। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 14 অঙ্কটা দেখব। কি বলছে, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করি, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বেশ, তাহলে আগে আমরা বৃত্ত আঁকি। দেখো 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি, তাহলে 4 সেমি সরলরেখাংশ কত, এটা 14টা সরলরেখা যদি আমি আঁকি 4 সেমি। দেখো 4 সেমির থেকে আমি বেশি নিচ্ছি, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই মনে করো তোমাদের 4 সেমি ব্যাসার্ধের একটা রেখাংশ, এটা কত 4 সেমি। তাহলে এই 4 সেমিটাকে কি বলেছে, ব্যাসার্ধ করে, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। বেশ, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো 4 সেমি বৃত্ত আঁকতে গেলে আগে আমাকে এইখানটায় 4 সেমি মাপতে হবে। 4 সেমি মাপার পরে আমাকে কি করতে হবে, এইভাবে বসিয়ে, তোমরা নিজেদের যে কম্পাসটা আছে সেটা আমাদেরকে বোর্ডে এখানে বসাতে হবে বলে আমরা এই অ্যাপারেটাসটা ইউজ করছি। দেখো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। আশা করি তোমরা বৃত্ত অঙ্কন বুঝতে পেরেছো। এবং বৃত্তর কিন্তু যেখানটা তোমাদের পেন্সিলটা বসিয়েছিলে কম্পাসটা, সেখানটা কিন্তু তোমাদের কেন্দ্র হবে এইভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কম্পাসটা মানে ছুঁচটা যেখানে বসিয়েছিলে। এবার দেখো এইবার কি বলেছে, এইবার বলেছে যে বৃত্ত অঙ্কন করা হলো, কেন্দ্রের নাম দিই ও। বেশ, তাহলে কেন্দ্রের আমি কি নাম দিলাম, ও নাম দিলাম। ও নাম দিয়ে বলেছে ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। তাহলে আমরা একটা ব্যাস, আমাদের একটা জ্যা আঁকতে হবে। কিভাবে আঁকবো, দেখো স্কেলের সাহায্যে আমি একটা জ্যা কিন্তু আঁকতে পারবো। জ্যা আঁকতে গেলে কি করতে হবে, যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হয়, যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাকে আমাদের জ্যা বলা হয়। তাহলে এইভাবে আমরা একটা দাগ কেটে দেবো, তাহলে এটাই আমাদের একটা জ্যা হয়ে গেল। বেশ, জ্যায়ের নাম কি দিতে বলেছে, এবি। তাহলে আমাদের এবি হয়ে গেল জ্যা, তাহলে এবি হয়ে গেল জ্যা। এবার কি বলেছে যে ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর একটি লম্ব ওএম আঁকি। বেশ, তাহলে আমরা এবার লম্বটা আঁকি। দেখো এই এবির ওপর লম্ব আঁকতে গেলে কি করতে হবে, আমাকে এখানে বসিয়ে এবিটাকে আমাকে কি করতে হবে, এরকমভাবে কাট করতে হবে। এবার কি করতে হবে, এখানে বসিয়ে অর্ধেকের থেকে বেশি একটা মাপ নিয়ে আমাকে নিচে একটা বৃত্তচাপ কাটতে হবে। এবং এইদিকে বসিয়ে মাপ একই থাকবে, মাপ কমবে না। এইদিকে বসিয়ে আমাদের
এটা কাটতে হবে। এবার এই ও আর এই পয়েন্টটাকে আমাদের যোগ করে দিতে হবে। দেখো এইভাবে ও আর এই পয়েন্টটাকে আমরা কি করব না যুক্ত করে দেব। এবার কি নাম দেবো এটাকে, ওএম নাম দিতে বলেছে, কি এটা ওএম, আর এটাকে এক্স নাম দিয়ে দাও। দেখো এবার কি বলেছে, ওএম আঁকি, এএম ও বিএম সরলরেখাংশ, এএম ও বিএম অর্থাৎ এই যে এএম আর বিএম এই দুটোকে আমাকে স্কেলে করে মাপতে হবে। মেপে এম সরলরেখাংশের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক আছে আমরা মেপে দেখব। দেখো তোমরা যে যা নিজেদের স্কেলে মেপে দেখবে এএম এবং বিএম কিন্তু সমান মাপের হবে। এম দেখো সমান মাপের কিন্তু তোমাদের আসবে, অর্থাৎ এএম এর দৈর্ঘ্য আর বিএম এর দৈর্ঘ্য তোমরা স্কেলে করে মাপবে, দেখবে সমান আসবে। তাহলে আমরা কি লিখব, যে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হলো। ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হলো। এবি যে কোনো জ্যায়ের ওপর ও বিন্দু থেকে কি করা হলো না ওএম লম্ব টানা হলো। আচ্ছা এবার আমরা কি পেলাম, দেখা গেল এএম ও বিএম এর দৈর্ঘ্য সমান হলো, কি না সমান হলো, অর্থাৎ আমাদের এএম ইজিক্যাল টু বিএম। তাহলে সম্পর্ক কি, তাহলে এএম ইজিক্যাল টু আমাদের বিএম, অর্থাৎ কি করলো না সমদ্বিখণ্ডিত করলো। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটা বৃত্তের জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ এএম সমান বিএম হলো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা একটা ছবি, তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এঁকে নেবে, আর যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের কোষে দেখি 22.1 কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টে যদি নোটস এবং এমসিকিউর প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।